আমি জানি উনি বিষয়টা অ্যাড্রেসই করলেন না। আমি বলেছিলাম যেই ব্যক্তিকে উপস্থিত থাকলে বিএনপি মিটিং করবে না বলেছিল তাকে কেন ফরেন মিনিস্টার, আমি তার যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলিনি। উনি দিয়েছেন, উনি বলছেন যে আমার সম্পর্কে একজনের ভিন্ন মত থাকতে পারে, এই মতের পরিবর্তন হতে পারে। উনি যে এই প্রশ্নটা কিন্তু সাংবাদিকরা ওনাকে ভেরি ফার্স্ট ডে করেছিল, উনি সেটা বলছেন যে পরিবর্তন হতে পারে আমার মতে, বাট উনি বিএনপির সাথে ভেরি মাচ টাস্ট। আপনি অনেকগুলো ঘটনা আপনি জানেন, লাইনসের ব্যাপার আছে, রিডার্স প্রেমিস বলে একটা ব্যাপার আছে, একই রকম ভাবে ভিউয়ার্স প্রেমিসও একটা ব্যাপার আছে। সো এই বিষয়গুলো, অস্পষ্টতাগুলো আপনি বলতেই পারেন আপনার ব্যাখ্যা, যে মানুষ কান ভারী করেছে পরে আবার কান পাতলা হয়েছে, কিন্তু এই প্রশ্নগুলো থেকে যায়। এবং যখন গভর্নমেন্ট যাওয়ার একদিন আগে একটা ভয়াবহ রকম চুক্তি হয় ইউএস এর সাথে, যখন তিনি ফরেন অ্যাডভাইজার ছিলেন, এবং তিনি ওই অ্যাডভাইজারশিপ না, ফরেন অ্যাডভাইজার ছিলেন না, সরি, উনি প্রতিরক্ষা, হ্যাঁ, কিন্তু তো এই ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজারের পদ থেকে না সরার মানে উনি কিন্তু মানে পদত্যাগের সময়টা উনি পান নাই। হ্যাঁ, এটা পদত্যাগের কোনো বিষয় না, অটো হয়ে যায়, এখানে চলে এটা বাতিল হলে ওটা শপথ নিলে অটো হয়ে যায়, চলে আসছে। সো এই প্রশ্নগুলো রাখেন, এই প্রশ্ন। ঠিক আছে, আমরা বিরতিতে যাবো। যার আগে একটু ছোট্ট করে জানতে চাই, আপনি বলছিলেন যে রুমিন ফারহানা ইচ্ছে করলে তাকে মন্ত্রী করা যেত, মন্ত্রী করলে কোন মন্ত্রণালয়ে বেশি ভালো হতো রুমিন ফারহানার জন্য? উনি নিজেই বলতে পারবেন, উনি অনেক জায়গায় ভালো করতে পারতেন। উনি যদি ল পার্লামেন্টারি অ্যাফেয়ার্স সাথে খুব ভালো হতো, উনি নারী বিষয়ক নারীদের মঙ্গলের জন্য অনেক কিছু করতে অনেক ভালো, সবচেয়ে ভালো করতে পারবে একজন পার্লামেন্টারিয়ান হিসেবে। আচ্ছা ঠিক আছে, এবং স্বাধীনভাবে উনি কোন মন্ত্রণালয় তাকে বেশি মানাতো আমরা বিরোধী করে আসি। ব্যারিস্টার রুমিন ফারহানা এই কয়েকদিন আগে আপনি একটা ইন্টারভিউতে, খালিদ মহিউদ্দিনের একটা ইন্টারভিউতে বলেছিলেন যে খুলনা, বরিশাল, রাজশাহীকে আওয়ামী লীগ বিদেশের মতো করে ফেলেছে। মানে এই ধরনের কথা অনেকে কিন্তু এক ধরনের একটা মানে কি বলে কনক্লুশন আসতে পারে যে আপনি আওয়ামী লীগের প্রতি একটু সফট কিনা, আপনার বক্তব্য আওয়ামী লীগের প্রতি একটু সফট কিনা, বা নানা অন্যান্য বক্তব্য মিলে যদি। হ্যাঁ, ভালো বলেছেন। এই দেশে এই ধরেন 5ই আগস্টের আগে গাছের পাতা আওয়ামী লীগ করতো, আর এখন 5ই আগস্টের পরে গাছের পাতা শুদ্ধ আওয়ামী বিরোধী হয়ে গেছে। আমি যা দেখেছি আমি তাই বলেছি। আমি জানি না আপনি গেছেন কিনা খুলনা, বরিশাল, রাজশাহীর ওইদিকে, আপনি আমাকে নিজে বলেন তো কেমন হয়েছে। বরং আমি তো বলবো এখানে বৈষম্য হয়েছে। খুলনা বা বরিশাল যেহেতু এটা গোপালগঞ্জের কাছে বেল্ট, ওই বেল্টটা, সেই জন্য সেখানে বরাদ্দ যেমন বেশি হয়েছে, কাজ যেমন বেশি হয়েছে, সেরকম ঝাঁ চকচকে চমৎকার বিদেশের মতন তারা রাস্তাঘাট তৈরি করেছে। সাথে যে আমি আমার কনস্টিটিউয়েন্সির কথাটা বললাম, সেটা কেন এড়ায় গেল মানুষ? মানে আমাকে গালি দিতে হলে ওইটা ব্যবহার করতে আরাম লাগে, কিন্তু সাথে যে আমি আমারটা বললাম যে আমার ব্রাহ্মণবাড়িয়ার এই বেহাল দশা, যেটা দেখলে আমার বড় কষ্ট হয়, এই কথাটা তো যুক্ত হলো না। এই যে সরকার, একই সরকার তার নিজস্ব এলাকাকে বিদেশ বানালো, কিন্তু তার ভিন্ন মতের যে এলাকা, কারণ ব্রাহ্মণবাড়িয়া আসলে আওয়ামী লীগের তেমন ভোট কখনোই ছিল না, এই এলাকাটাকে যে অবহেলিত রাখলো, এটাই তো সরকারের সবচেয়ে বড় সমালোচনা। কিন্তু আপনার নজর, মানে আপনার মানে যারা আমার দোষ খুঁজতে চায় তাদের নজর হচ্ছে রুমিনকে ফাঁদে ফেলতে হবে। তো রুমিন ওই যে বলেছে বিদেশের মতো করেছে, ওটুকু ব্যবহার করছে, কিন্তু একই সঙ্গে এটা সরকারের তীব্র বৈষম্য ইঙ্গিত করে। আমার ভাই আমাকে কিছু কথা বলেছেন যার একটা উত্তর দিতে হয়। আমার নামে মামলা ছিল 10টা, এই 10টা মামলায় আইনজীবী হওয়ার, এর মধ্যে খুনের মামলাও ইনক্লুডেড। 28 অক্টোবরে জজ সাহেবের বাড়ি ভাঙচুর এবং মানুষ হত্যার মামলাও 28 অক্টোবরের পর আমার নামে হয়েছে। আমি জামিন পেয়েছি কারণ আমি সুপ্রিম কোর্টের একজন সিনিয়র আইনজীবী, আমি একজন নারী। এই সকল কিছুর বিবেচনায় অনেকেই জামিন পেয়েছেন, আমিও তাদের একজন। আমাকে একটা নাম বলেন তো, আমি ছাড়াও আরো 2-3 জন নারী, অন্তত 1-2 নারী তো বটেই, প্রতিদিন টকশো করতেন বিএনপির পক্ষে, তাদের কাকে কেবলমাত্র টকশো করার কারণে জেলে যেতে হয়েছে আপনি কিন্তু একটা নামও বলতে পারবেন না। অন দ্য টপ অফ এভরিথিং, আমি একজন আইনজীবী, মানবাধিকার কর্মী, নারী, এবং লাস্ট বাট নট দ্য লিস্ট, বাংলাদেশের আজকের প্রতিষ্ঠা হওয়ার পেছনে যাদের অবদান আছে তাদের একজনের সন্তান আমি। বাংলাদেশের ভাষা আন্দোলনের একজন নায়ক বলতে হলে সেটা অলি আহাদ। সুতরাং চাইলেই চট করে হাত দিয়ে দেওয়া যায় বোধহয়, ব্যাপারটা এত সহজ অন্তত কিছুদিন আগে পর্যন্ত ছিল না। এখন অবশ্য আমি জানি না নতুন রাজনীতির ধারা কিরকম হবে, বাট এতদিন আগে পর্যন্ত এত সহজ ছিল না। 5ই আগস্টের ঠিক আগে আগে আমার বাড়িটাই কিন্তু ভাঙচুর হয়েছিল। 5ই আগস্টের ঠিক আগে আগে আমি কিন্তু নোন ফেসদের মধ্যে রাস্তায় নেমেছিলাম, অতি নোন ফেস, পলিটিক্যাল অতি নোন ফেস, আমি কালচারাল বা অন্য অ্যাক্টিভিস্টদের কথা বলছি না, অতি নোন ফেস। আমি ঠিক যেমন ঝিকাতলায় গানের আসরের মধ্যে আমি নেমেছিলাম ঝুম বৃষ্টিতে, ঠিক তেমনি শহীদ মিনারের পাদদেশে গিয়ে আমি দাঁড়িয়ে বক্তৃতা করেছিলাম, এবং তারপর সেই রাতে আমার বাড়ি ভাঙচুর করা হয়, গাড়ি ভাঙে, সিসিটিভি ভাঙে, অনেক কিছু ম্যাসাকার হয়। ওই রাতে যে কোনো কিছুই হতে পারতো। সো আপনি যখন কারো দিকে এই ব্যাপারগুলো দল কেন মূল্যায়ন করলো না?
এটা তো দলকে জিজ্ঞেস করবেন, আমি কিভাবে বলবো? যদি আপনি বলতেন আমার জনপ্রিয়তা কম সেজন্য আমি নমিনেশন পাইনি, তাহলে আমি বুঝতে পারতাম। কিন্তু আমি তো পাশ করে দেখাই দিলাম, দল ছাড়াই পাশ করলাম, 40,000 ভোটের ব্যবধানে পাশ করলাম। আরো ফেয়ার ইলেকশন হলে আরো বেশি ভোটের ব্যবধান হতো। হ্যাঁ, তবে আমি স্পেশালি আবারও থ্যাঙ্কস দিব বাংলাদেশ সেনাবাহিনীকে। বাংলাদেশ সেনাবাহিনী যদি একদম প্রথম থেকে শেষ পর্যন্ত কঠোরভাবে নজরদারিতে না রাখতো, অ্যাটলিস্ট আমার কনস্টিটিউয়েন্সির কথা আমি বলতে পারি, ম্যাসাকার হয়ে যেত এই কনস্টিটিউয়েন্সিতে। কোনো কিছু বলবেন কিনা? আমার একটা প্রশ্ন আছে। আমি একটু রুমিন আপার ব্যাপারে এটা বলতে চাই যে অবশ্যই উনি যেগুলো বলছেন, ওনার নামে মামলা হয়েছে, হয়রানির শিকার হয়েছেন। তবে আমার মনে হয় যে উনি বিএনপির সাথে এখন নাই বলে এত সহজভাবে উনার অন্য সহকর্মীদের, নারী সহকর্মীদের বিষয়টা অস্বীকার করতে পেরেছেন। এটা মনে তাদের প্রতি একটু অবিচার হবে, কারণ আরো অনেক নারী শুধু টকশো করার কারণে, শুধু টকশো করার কারণে ঠিক আছে জেলে যেতে হয়েছে, সেটা হয়তো হতে পারে, কিন্তু অনেক নারী, এই শাম্মী, পাপিয়াদের, এরা অনেক আগে জেল কেটেছে, একবার না একাধিকবার জেলে গেছে অনেক। এখন টকশোর কারণে নিয়েছে কি কারণে নিয়েছে তা জানি না, কিন্তু তারা অসংখ্যবার অনেক নারী বিএনপির ভিতর তারা জেল কেটেছে, এটা একটা বিষয়। আর একটা বিষয় যেটা বলছিলেন, ঠিক আছে, আপনি আপনার পরের প্রশ্নটা করুন। আমার প্রশ্ন হচ্ছে, এই ব্যাপারটা বের হয়ে একটু আজকে একটা বড়, গত দুদিন ধরে আলোচনা আসছে, রাষ্ট্রপতি একটা ইন্টারভিউ দিয়েছেন একটা পত্রিকায়, আপনি ইন্টারভিউ নিশ্চয়ই পড়েছেন। সেক্ষেত্রে মন্তব্য জানতে চাই, এবং একটা জিনিস জানতে চাই, উনি আজকে যে মন্তব্য বলেছেন যে বিএনপি যদি চায় যে তিনি রাষ্ট্রপতি থাকবেন তাহলে উনি থাকতে পারেন, উনি, এবং যদি চায় তিনি চলে যাবেন। আপনার কাছে মনে হয় যে আমি যে খলিলুর রহমানের যদি ব্যাপারটা নিয়ে আসি, যে বিএনপি কি এই রাষ্ট্রপতিকে রেখে দিতে পারে, এমন কোনো সম্ভাবনা আছে কিনা? দেখেন, আমি এখানে দুটো তিনটা বিষয়ে বলতে চাই। এক নম্বর কথা হলো যে বিএনপি চাইবে কিনা এটা বিএনপির নেতৃত্বই ভালো বলতে পারবে, এটা আমি বলতে পারবো না, কিংবা আমি এখানে সাজেশন দেওয়ারও কেউ নেই। কিন্তু আমি যতটুকু বুঝি যে বিএনপি তাকে কন্টিনিউ করতে চাইবে না, কারণ আপনি আরেকটা দলের নির্বাচিত, আওয়ামী লীগের মতো একটা দলের নির্বাচিত রাষ্ট্রপতি, যিনি আওয়ামী লীগের একবারে পরীক্ষিত একজন নেতা বিভিন্নভাবে, তাকে রাষ্ট্রপতির মতো একটা জায়গায় রেখে দিয়ে তার সরকার পরিচালনা করবে, এটা আমার বিশ্বাস হয় না। এটা আমার বিশ্বাস হয় না। উনি বলতে পারেন, উনি কিন্তু এটাও বলেছিলেন আমি নির্বাচনের পরে আমি স্বেচ্ছায় চলে যেতে চাই, আমাকে স্বেচ্ছায় চলে যাওয়ার সুযোগটা করে দিন। উনি আগেই চলে যেতে চেয়েছিলেন, অন্তর্বর্তীকালীন সরকার ওনাকে দেয় নাই, উনি নির্বাচনের পরে চলে যাওয়ার কথা বলছেন, আবার এখন এসে এই কথাও বলছেন। তবে ওনার যে সাক্ষাৎকার, এটা নিয়েও আমার কিছু অবজারভেশন আছে। আমার অবজারভেশনটা হলো, আমি মনে করি যে এই জায়গায় এই পদে থেকে এইভাবে ওনার কথাবার্তা বলাটা ঠিক হয়নি। কেন হয়নি? আপনি অনেকগুলো বিষয় আছে, দেখেন এখানে জানি না কার লাভ কার ক্ষতি হয়েছে, কারা এই সাক্ষাৎকারের নেপথ্যে আছে, নিশ্চয়ই কেউ না কেউ আছে এটার পিছনে নেপথ্যে, এটা মানুষ অনুমান করতেই পারে। কিন্তু উনি যে কথাগুলো বলেছেন, যেভাবে বলেছেন, 5ই আগস্টের পরে উনার যে অবস্থান ছিল, তার পরের অবস্থান যখন এটাকে বিএনপি বাধা দিয়েছে, এবং এখনকার অবস্থান, কিন্তু তিনটা প্রেক্ষাপট। 5ই আগস্টের পরে উনার থাকার কথা না, অন্য সবাই চলে গেছে, উনিও চলে যাওয়ার কথা, কিন্তু ওই সময় ওনাকে বিদায় করেনি, যারা বিদায় করার কথা ছিল তারা বিদায় করেনি। তারপরে যখন একটা অংশ বিদায় করতে চেয়েছে, সরকারের বলেন কিংবা স্টেক হোল্ডারদের বলেন, অন্যরা চায়নি, তখন এক পর্যায়ে উনি থেকে গেছেন। এখন এসে উনি আবার আরেকটা কথা বলছেন। তো এইটা অনেকে বলছেন যে রাষ্ট্রপতির গোপনীয়তার শপথ ভঙ্গ করছেন, এরকম কথাবার্তাও আসছে, নানা কিছু আসছে। শুধু সেইটা নয়, আমি মনে করি যে এইরকম একটা পর্যায়ে থেকে উনি হলো রাষ্ট্রের অভিভাবক পদাধিকার বলে, উনার পদে থেকে এখন উনার কথা নিয়ে এরকম বিতর্ক সৃষ্টি হতে পারে, এইরকম কথাবার্তা এখানে বলে রাষ্ট্রের জন্য আপনার মন্তব্যটা জানতে চাই। রাষ্ট্রপতির এটা দ্বিতীয় সাক্ষাৎকার, প্রথমটি আনঅফিশিয়াল ছিল, এবং সেই আনঅফিশিয়াল সাক্ষাৎকার পরে মতিউর রহমান ভাই ছেপে দিয়েছিলেন মানব জমিনে, সেটা নিয়েও অনেক হইচই হয়েছে। এই সাক্ষাৎকারটি পড়ে বেশ কিছু বিষয় খুব স্পষ্ট হয়েছে। এক হচ্ছে, ওনাকে যত রকম ভাবে অসহযোগিতা করা সম্ভব বিগত সরকার তাই করেছে। বিএনপির একটা স্ট্রং সাপোর্ট ছিল, আর্মির একটা স্ট্রং সাপোর্ট ছিল, এবং বিদেশি দূতাবাসগুলোর একটা স্ট্রং সাপোর্ট ছিল। অর্থাৎ তিনটা বড় স্টেক হোল্ডারের স্ট্রং সাপোর্টের কারণে কিন্তু ওনাকে সরে যেতে বাধ্য করা যায়নি। বাট ওনার বাড়ির সামনে যে ঘটনাগুলো ঘটেছে, মানে বঙ্গভবনের সামনে, ওনার বাড়ি তো না, বঙ্গভবনের সামনে, সেটা না হলেও হতো। উনি যেই বর্ণনাটা দিয়েছেন 22শে অক্টোবরে, সেটা মানে একটু ভয়ানক বর্ণনা আর কি, যে ওনার ভাষ্য মতে গণভবনে যা হয়েছে ঠিক সেরকম একটা পরিকল্পনা তাকে ঘিরেও হচ্ছিল, এবং গণভবনে যেহেতু সাবেক প্রধানমন্ত্রী চলে যেতে পেরেছে, ওনারটা তো আর উনি যেতে পারছেন না, অর্থাৎ ওনাকে একেবারে আটকে ফেলে একরকম মব তৈরি করা, এটা বোধহয় না হলে ভালো হতো। কারণ আমরা তো একটা পরিবর্তনের কথা বলছি বারবার। দেখুন, আমরা যতবার পরিবর্তনের কথা বলা হয় যে আমরা হয়তো বা আগের সরকারের প্রতি সফটনেস দেখাচ্ছি, বিষয়টি তা নয়। আগের সরকার এগুলো করেছে বলেই তো আমরা এই অভ্যুত্থানটা করেছি, এবং অভ্যুত্থানটা করেছে অনেক স্বপ্ন নিয়ে।
বাংলাদেশের রাজনীতিকে মোটামুটি একটা সঠিক ট্র্যাকে তুলবার একটা স্বপ্ন, মানুষের স্বাধীন চিন্তার একটা স্বপ্ন, মত প্রকাশের একটা স্বপ্ন। এখন এই মত প্রকাশ করতে গেলে আপনি যদি ট্যাগিং শুরু করেন, আপনি যদি মব শুরু করেন, তাহলে তো আসলে আমি আগাতে পারবো না, বাংলাদেশ তার আগাবে না, এটুকুই বলি। জাহিদ চৌধুরী, যদি গুণগত রাজনীতি, গুণগত পরিবর্তনের কথা বলছি, 12ই মার্চ নতুন সংসদ শুরু হচ্ছে, তো সংসদ অধিবেশনে এবারকে আপনি কোন পরিবর্তন, কি ধরনের পরিবর্তন হতে পারে, বা কতটা জমজমাট হবে, কিংবা কতটা উত্তেজনা সেখানে হতে পারে, যেহেতু শক্তিশালী বিরোধী দল আছে? দেখেন, 2008 সালে যে পার্লামেন্ট নির্বাচন হয়েছিল, অষ্টম পার্লামেন্ট নির্বাচনের পরের এই যে 3টি পার্লামেন্ট, সাজানো 3টা পার্লামেন্ট, এইগুলা জনমনে কোনো আগ্রহ সৃষ্টি করতে পারেনি। একতরফা নির্বাচন 14, 18 কিংবা 24-এ নির্বাচন ছিল। আপনি জানেন, অনেকবার এটা বলা হয়েছে, আমির নির্বাচন সর্বশ্রেষ্ঠ হয়েছে, তার আগে রাতের ভোট হয়েছে, তার আগে বিনা ভোটের নির্বাচন হয়েছে 2014-তে। সো এগুলা জনগণের, সাধারণ মানুষের মধ্যে এটা কোনো আকর্ষণও সৃষ্টি করতে পারেনি। ওখানে ওই রকম কোনো ডিবেটও হয়নি, আলোচনা হয়নি, সবকিছুই ছিল একতরফাভাবে একটা রুটিন ওয়ার্ক হতো। এই তুলনায় এবার মনে হচ্ছে, যদিও এবার আওয়ামী লীগ নেই, কিন্তু আওয়ামী লীগের বাইরেও যারা একটা বড় বিরোধী দল হিসেবে জামাতে ইসলামী এবং এনসিপি 77টা সিট নিয়ে পার্লামেন্টে আছে, আরও 7 জন স্বতন্ত্র সংসদ সদস্য আছেন, তারাও স্বাধীনভাবে কথা বলতে পারবেন। তো সেই বিবেচনায় 84 জনের এই বিরোধী দল, 85 জন, আরেকজন হাত পাকার ইসলামী হাত পাকার আছেন প্রার্থী। তো সব মিলে এইবারে পার্লামেন্ট আশা করা যায় অনেক জমজমাট হবে এবং এখানে ডিবেট বেশি হবে, আলোচনা হবে। এবং শুধু তাই নয়, 12ই মার্চে যে পার্লামেন্ট বসছে, শুরুতেই পার্লামেন্টের এখন কোনো স্পিকার নাই, বিদায়ী পার্লামেন্টের স্পিকার জেনারেলি কিংবা ডেপুটি স্পিকার প্রিজাইড করেন, এই 2 জন নাই। তার অনুপস্থিতিতে কার্যপ্রণালী বিধি অনুযায়ী একজন সিনিয়র মেম্বার প্রিজাইড করবেন। ফার্স্ট সেশনে প্রিজাইড করার পরপরই উনি ওনার সভাপতিত্বে একজন স্পিকার, ডেপুটি স্পিকার, এই নির্বাচনটা সম্পন্ন হবে। তারপরে উনি নতুন ডেপুটি স্পিকার ওনারা আবার শপথ নিতে হবে, ওনারা প্রেসিডেন্টের কাছে শপথ নেবেন, নিলে পর পার্লামেন্ট ভবনেই এই শপথটা হবে। তারপরে ওনারা স্পিকার নতুন সেশন শুরু করবেন। এবং এই পার্লামেন্টে দেখেন আরেকটা খুবই গুরুত্বপূর্ণ কাজ রয়ে গেছে। এই যে অন্তর্বর্তীকালীন সরকার 18 মাসে, যতটুকু আমি জানি, ফিগারটা আমি ভুল না করলে, 124টা অধ্যাদেশ জারি করে গেছে, যেগুলো পার্লামেন্টের অনুপস্থিতিতে যে আইনগুলো হয় সেগুলোই অধ্যাদেশ, প্রেসিডেন্টের স্বাক্ষরে ক্যাবিনেটের অ্যাপ্রুভেল এটা হয়। এই অধ্যাদেশগুলোকে রেটিফাই করতে হবে, এটাকে রেটিফাই বলে। এবং রেটিফাই করার জন্য 30 ওয়ার্কিং ডেজ আপনার সময় আছে। 30টা কার্য দিবসের ভিতরে এইগুলা যদি অনুমোদন আপনি না করেন, তাহলে এটা অটোমেটিক এটা বাতিল হয়ে যাবে। হয় আপনাকে অনুমোদন করতে হবে, এটা কারেক্টেড ওয়েতে করতে পারেন, অ্যাজ ইট ইজও করতে পারেন, এটা পার্লামেন্টের এখতিয়ার আছে। সো পার্লামেন্টের হাতে অনেকগুলা কাজ। তার বাইরে আরেকটা জিনিস আপনি জানেন ভালো করে, যে সাংবিধানিক পরিষদ, এই সাংবিধানিক পরিষদ কাজ করবে কিনা এটা নিয়ে বিএনপি শপথ নেয় নাই, বিরোধী দল শপথ নিয়েছে, এই একটা ডিবেটও রয়ে গেছে এর বাইরে। এটার ব্যাপারেও কিন্তু ওইখানেও বলা আছে যে 180 ওয়ার্কিং ডেজের ভিতর সাংবিধানিক পরিষদ সংবিধান যে সংস্কারগুলোর প্রস্তাব করছে, বিশেষ করে সংবিধান সংশ্লিষ্ট যে সংস্কারগুলো আছে জুলাই সনদে, সেগুলোর ইমপ্লিমেন্ট করতে হবে। সুতরাং ওইটা নিয়েও কাজ করতে হবে পার্লামেন্টে। এরপরে আপনার বাজেট রিভিউর বিষয় আছে। বাজেট আপনি জানেন অন্তর্বর্তীকালীন সরকার করে গেছিল বাজেট, এটা পার্লামেন্টে আসে না, এটা একটা রিভিউর বিষয় থাকে। হয়তো তারা রিভিউতে যেতেও পারে, আবার না গিয়ে তারা একেবারে আরো 1 মাস পরে নেক্সট সেশনে এসে হয়তো এটাকে রিভাইজ বাজেট যেটাকে বলে সেটা করতে পারে। তো পার্লামেন্টের হাতে কিন্তু অনেক কাজ, কিন্তু এই প্রচুর ব্যস্ততার মাঝখানে সংস্কার এবং বলছেন সংবিধান পরিষদ সবকিছু মিলে এইটা নিয়ে উত্তেজনা ছড়ানো, মানে আমি সংসদ বলছি না, সংসদের বাইরে এসেও উত্তেজনা ছড়ানোর আশঙ্কা আছে কিনা? এটা তো আছে অবশ্যই, এটা নিয়ে একটা বিরোধ তো লেগেই আছে। কিন্তু আমি মনে করি, ব্যক্তিগতভাবে মনে করি, যে সরকার যদি সংস্কার যে প্রস্তাবগুলো আছে, এবং তারা বারবার বলছে যে আমরা যেখানে স্বাক্ষর করেছি এগুলো আমরা বাস্তবায়ন করব, এর পাশাপাশি আমাদের 31 দফাতে যা আছে সংস্কার প্রস্তাব সেগুলো আমরা পর্যায়ক্রমে বাস্তবায়ন করব। প্রধানমন্ত্রী তারেক রহমান এটা ক্লিয়ারলি বলেছেন ওনার বক্তৃতায়। তো এখন এইটা সরকার যত দ্রুত করতে পারবে, মানুষের মনে আস্থা ফিরবে যে না, সরকার তো সংস্কার প্রস্তাবগুলো একে একে বাস্তবায়ন করছে। যেমন আপনি যেমন ইয়ের কমিটমেন্টগুলা, নির্বাচনী প্রতিশ্রুতিগুলোর ক্ষেত্রে যেভাবে দ্রুততার সাথে সরকার অ্যাকশনে গেছে, একইভাবে যদি পার্লামেন্টে দেখা যায় যে সংস্কার প্রস্তাবগুলোর ব্যাপারে, বাস্তবায়নের ব্যাপারে সরকারের তৎপরতা রয়েছে, তাইলে কিন্তু মানুষের মনে একটা আস্থার জন্ম নেবে। এটা আপনি দেখেন 180 ওয়ার্কিং ডেজ বলে, এটা আপনি 2 বছর আরো বেশিও নিতে পারেন। কিন্তু জেনারেলি যদি আমরা হিসাব করি যে বছরে যে 3টা কিংবা 4টা পার্লামেন্ট সেশন বসে, 2-3 মাস পরে পরে 1 মাসের জন্য বসে, মাঝখানে একটা ছুটো হয়, ইন প্র্যাকটিস যেটা আছে, এটা যে কোনো কিছু আপনি করতে পারেন। আপনি চাইলে 365 দিনে পার্লামেন্ট সেশন চালাইতে পারেন, কেউ আপনাকে এটা না করবে না, বাট এটা তো আর প্র্যাকটিক্যালি সম্ভব না। সো আই থিঙ্ক এটার জন্য এই 180 ওয়ার্কিং ডেজের জন্য প্রায় 2 বছর, স্বাভাবিক নিয়মে গেলে 2 বছর সময় লাগতে পারে। তো আপনি 2 বছরেরটা যদি 1 বছরে করে ফেলেন, আগামী 1 বছরের মধ্যে এই সংস্কারের বিষয়গুলো যদি আপনি সেটেল করে ফেলেন,
তাইলে এটা নিয়ে বেশি বড় ধরনের কোনো বিরোধ হবে না। কিন্তু যদি দেখা যায় যে সরকার টোটালি এখানে সময় দিতে পারলো না, তো এখানে আমি একটা জিনিস আপনাকে বলছি, আসলে ফার্স্ট সেশনে ওই আইনগুলো ঠিকঠাক করতে গিয়ে, যেগুলো অন্তর্বর্তী সরকার করে গেছে, ওইগুলা করতে গিয়ে আপনার সরকারের খুব একটা সময় পাবে না ওইখানে নজর দেওয়ার। এখানে হয়তো সেকেন্ড সেশন থেকে গভর্নমেন্ট সময় দিতে পারবে, কিন্তু তখন আবার আরেকটা ইস্যু চলে আসবে যে বাজেট সেশন, কারণ এরপরে সেশনটাই হবে কিন্তু বাজেট সেশন। সো বাজেট সেশনে 1 মাস চলে, আপনি জানেন বাজেটের উপর আলোচনা হয়, এগুলো অনেক সময়ের ব্যাপার থাকে। তো তারপরেও আমার মনে হয় যে সরকারের আন্তরিকতা দেখলে মানুষ সহযোগিতা করবে এবং আমরা নিশ্চয়ই একটা জমজমাট একটা সংসদ দেখতে পাবো। সংসদের